أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। দ্বিতীয় তরঙ্গের নারীবাদের সমালোচনা সম্পর্কে, মূল্যায়ন সম্পর্কে গত পর্বে আমরা কথা বলেছি। আজকের পর্বে আলোচনার মূল বিষয় হচ্ছে নারীবাদের ইতিহাসের বাকি অংশ, অর্থাৎ তৃতীয় তরঙ্গ এবং চতুর্থ তরঙ্গের ইতিহাস। দ্বিতীয় তরঙ্গের নারীবাদের একটি বিরাট সমালোচনা, যেটা গত পর্বে উল্লেখ করা হয়েছিল, সেটা হচ্ছে সেই আন্দোলন শুধুমাত্র হোয়াইট উইমেন, যারা মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত গৃহিণী নারী, তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাদের বাইরে অন্য নারীদের ব্যাপারে দ্বিতীয় তরঙ্গের নারীবাদ মাথা ঘামায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যখন কিছু আইনগত কাঠামোর পরিবর্তন হলো, যেমন নারী পুরুষে পৃথক বেতন, মজুরি পার্থক্য দূর করা হলো, সমমজুরি আইন, ইকুয়াল পে অ্যাক্ট পাশ করা হলো, এভাবে আরও কিছু আইনগত পরিবর্তনের মাধ্যমে লিঙ্গ বৈষম্যের অবসান ঘটল, তখন ৮০-র দশকে বিভিন্ন একাডেমিক, জার্নালিস্ট এবং পাবলিক স্পিকার তারা বলতে শুরু করলেন, এখন আর নারীবাদী আন্দোলনের কোনো দরকার নেই, নারীরা তাদের অধিকার পেয়ে গেছে, এবার তারা ঘরে ফিরে যেতে পারে, আরামে বিশ্রাম নিতে পারে, ঘুমাতে পারে। এই সময়ে এসে নারীদের মধ্যে আবার পুরনো ট্রেডিশনাল রোল পালন করার দিকে উৎসাহ দেখা গেল। গৃহিণী হওয়া, পারিবারিক জীবনে ফিরে যাওয়া, মাতৃত্ব এবং স্ত্রী হিসেবে সংসার পালন করা, এইসব ভূমিকার ক্ষেত্রে উত্থান দেখা যেতে লাগলো। এই সময়ে এসে অর্থাৎ ৮০-র দশক থেকে নারীবাদী আন্দোলন আরেকটি ভিন্ন আঙ্গিকে ছড়িয়ে পড়তে থাকে। অশ্বেতাঙ্গ নারীদের মধ্যে নারীবাদী আন্দোলন ছড়াতে থাকে। ২০ শতকের শেষের ২ দশকে নারীবাদীরা তাদের ফেমিনিস্ট ডিসকোর্সের মধ্যে শুধুমাত্র শ্বেতাঙ্গ মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত মহিলাদেরকে নয়, বরং সমাজের সকল শ্রেণীর নারীদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরু করেন। আর বিশেষত পশ্চিমা দুনিয়ার বাইরে পৃথিবীর অন্যান্য স্থানেও তারা নারীবাদকে ছড়িয়ে দিতে সচেষ্ট হয়ে ওঠেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের দেশে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল ১৯৮৮ সালে, অর্থাৎ সেই ৮০-র দশকের শেষ দিকে। ৮০ দশকের আগে নারীবাদী আন্দোলনের মধ্যেও যেমন নারীবাদের প্রথম তরঙ্গ বা দ্বিতীয় তরঙ্গের ইতিহাস ঘাটলেও সেখানে অনেক কৃষ্ণাঙ্গ নারীবাদী নেত্রী পাওয়া যাবে, এই কথা সত্য। কিন্তু ৮০ দশকের আগে ব্ল্যাক উইমেন বা কালো নারীদের অধিকার কিভাবে আদায় করা হবে, কিংবা তাদের নিপীড়িত, বঞ্চিত হওয়ার সেই সমস্যাগুলো কি, এইসব তত্ত্ব বা থিওরি নিয়ে কেউ মাথা ঘামায়নি, কিংবা এই ধরনের কোনো থিওরিও কেউ প্রদান করেনি। যেমন প্রশ্ন করা যেতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক ফেমিনিজম? এই প্রশ্ন নিয়ে কাউকে তেমন মাথা ঘামাতে দেখা যায়নি। এই ৮০-র দশকের সময় থেকে এসে দেখা যায় কৃষ্ণাঙ্গ নারীবাদীরা তারা বলতে শুরু করেন, ব্ল্যাক ফেমিনিস্টদের কেন্দ্রীয় কনসেপ্ট হচ্ছে লিঙ্গ থেকে তাদের বর্ণ পরিচয় বা রেশিয়াল আইডেন্টিটিকে পৃথক করা যাবে না। অর্থাৎ তারা বলেন, কালো নারীদের বঞ্চিত হওয়ার সাথে যদি জেন্ডার আইডেন্টিটি বা জেন্ডার সম্পর্কযুক্ত হয়, তাহলে তাদের রেশিয়াল আইডেন্টিটি বা বর্ণ পরিচয় তাদের নির্যাতিত হওয়ার সাথে আরও বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এবং এই দুই পরিচয়ের মধ্যে কোন পরিচয়ের কারণে একজন কৃষ্ণাঙ্গ নারী বেশি নির্যাতিত হচ্ছে, বেশি নিগৃহীত হচ্ছে, সেটা আরেকটি বিতর্ক এবং আলোচনার বিষয় হতে পারে। এই কারণে অধিকাংশ ব্ল্যাক ফেমিনিস্টরা তাদের নির্যাতিত হওয়ার কারণ হিসেবে বর্ণ পরিচয়কেই সামনে রাখেন, শুধুমাত্র নারী হওয়া বা এই জেন্ডার আইডেন্টিটিকে প্রথমে রাখেন না। ব্ল্যাক ফেমিনিস্টদের মধ্যে একজন একাডেমিক কিম্বারলি ক্রেনশো, একজন নারী মার্কিন অধ্যাপক, তিনি ১৯৮৭ সালে একটি পরিভাষা প্রদান করেন, যাকে তিনি নাম দেন ইন্টারসেকশনাল ফেমিনিজম। তিনি বলেন, জুলুমের সিস্টেমগুলো সবগুলো একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত বা একটি আরেকটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বা ইন্টারলকড। নারীবাদ নারীদের অধিকার নিয়ে কথা বলছে, ভালো কথা, কিন্তু নারীদের বৈষম্য ও নির্যাতিত হওয়ার কারণ শুধুমাত্র লিঙ্গ পরিচয় নয়, নির্যাতিত হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে, যেমন শ্রেণী বৈষম্য, বর্ণবাদ, জাতীয়তা, ভাষা,
নৃতাত্ত্বিক গোষ্ঠীগত পরিচয় কিংবা ধর্মের কারণেও অনেকে বৈষম্যের শিকার হতে হয়। সুতরাং এই বৈষম্যগুলোর অনেকগুলো লেয়ার বা স্তর আছে। উদাহরণস্বরূপ একজন শ্বেতাঙ্গ নারীর বিপরীতে একজন কৃষ্ণাঙ্গ নারী যতটা বঞ্চিত, তার তুলনায় একজন আদিবাসী নারী, একজন ইন্ডিয়ান নারী কিংবা একজন অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল নারী তার কতটুকু অধিকার আছে। এই বিষয় নিয়ে তিনি যে থিওরি প্রদান করেন সেটাই হচ্ছে ইন্টারসেকশনাল থিওরি বা ইন্টারসেকশনাল ফেমিনিজমের মূল কথা। সুতরাং নারীবাদের ইতিহাস আলোচনা প্রসঙ্গে সেই প্রথম পর্বের ইতিহাস থেকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা শুরু থেকেই জানি যে নারীবাদীদের মধ্যে বিভিন্ন দল উপদল আছে, তাদের মধ্যে বিভক্তি আছে, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি আছে। তাদের এক অংশের চিন্তাধারা আরেক অংশ পছন্দ করে না। নারীবাদীদের মধ্যে আসলে কতগুলো ধারা আছে সেটা এতটাই বিস্তৃত যে কারণে ব্যঙ্গ করে বলতে হয় যে আকাশের যত তারা, নারীবাদের তত ধারা। প্রথম দিকে নারীবাদী আন্দোলনের প্রতিকৃত যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মনোভাব বা হোয়াইট সুপ্রিমেসিস্ট মনোভাব ছিল, সাম্রাজ্যবাদী মনোভাব ছিল এবং বলাই বাহুল্য তাদের প্রায় সকলেই ছিলেন শ্বেতাঙ্গ মহিলা। কালো মহিলারাও আন্দোলন করেছে, কিন্তু শ্বেতাঙ্গ মহিলাদের থেকে পৃথক হয়ে যেতে তাদের খুব একটা সময় লাগেনি। বলা ভালো একেবারে শুরু থেকেই বর্ণ বৈষম্যের কারণে শ্বেতাঙ্গ মহিলাদের থেকে পৃথক হয়ে কালো মহিলাদেরকে আন্দোলন করতে হয়েছে। প্রথম তরঙ্গের নারীবাদী আন্দোলন ছিল মূলত মহিলাদের রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার আন্দোলন সম্পর্কিত। সেখানে তাত্ত্বিক আদর্শিক খুব বেশি বিষয় ছিল না। উদাহরণস্বরূপ সমাজে, পরিবারে, রাষ্ট্রে এবং ধর্মীয় ও ঐতিহ্যগতভাবে নারীর অবস্থান বা প্রথাগত ভূমিকা নিয়ে তাদের তেমন কোনো ভিন্ন বক্তব্য ছিল না। সেগুলো ছিল কেবলমাত্র কিছু আইনগত অধিকার পাওয়ার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ। এরপর থেকে 1960-এর দশক থেকে যখন নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের সূচনা হলো, তখন থেকে কৃষ্ণাঙ্গ মহিলারা শ্বেতাঙ্গ মহিলাদের থেকে পৃথক হয়ে অধিকার আদায়ের আন্দোলন শুরু করতে থাকেন। কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে অনেকেই নারীবাদ নিয়ে বই লিখেছেন। এরকমই একজন তাত্ত্বিক হচ্ছেন বেল হুকস। বেল হুকস ইংরেজি ছোট হাতের বি অক্ষর দিয়ে তার নাম লেখেন এবং এটা তার ছদ্মনাম। তিনি এখনও জীবিত আছেন এবং বিভিন্ন বিষয়ে লেখালেখি করে যাচ্ছেন। তিনি লিখেছেন, সেকেন্ড ওয়েভ ফেমিনিজম ছিল মূলত শ্বেতাঙ্গ মহিলাদের আন্দোলন। কৃষ্ণাঙ্গ মহিলাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি এবং সমাজের সুবিধাবঞ্চিত নারীদের ব্যাপারে তাদের কোনো বক্তব্য ছিল না। আর একটু আগে আমরা যেটা বলেছি যে নারীবাদী আন্দোলন শুরু থেকেই অশ্বেতাঙ্গ মহিলাদের জন্য বিভিন্ন কারণে অস্বস্তিকর ছিল, কারণ সেই প্রথম তরঙ্গের সময় থেকেই নারীবাদী আন্দোলনের ভেতরে বর্ণবাদের উপস্থিতি ছিল খুবই সুস্পষ্ট। সুতরাং নারীবাদ যদিও কাগজে কলমে বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠার কথা বলে এসেছে, কিন্তু তাদের ইতিহাস হচ্ছে জন্মলগ্ন থেকেই তারা বর্ণবাদের মতো তীব্র বৈষম্যমূলক আচরণের সাথে হাতে হাত ধরে অগ্রসর হয়েছে এবং এটাই হচ্ছে তাদের ভণ্ডামি, মুনাফিকি এবং ডাবল স্ট্যান্ডার্ডের একটি অনস্বীকার্য দলিল। আরেকজন কৃষ্ণাঙ্গ নারীবাদী মার্কিন একাডেমিক অ্যাঞ্জেলা ডেভিস, যিনি বই লিখেছেন উইমেন, রেস অ্যান্ড ক্লাস শিরোনামে, তিনি তার বইতে বিস্তারিত উল্লেখ করেছেন কিভাবে সেই প্রথম তরঙ্গের যারা নারীবাদী আন্দোলনকারী ছিল তাদের মধ্যে বর্ণবাদ এবং শ্রেণী বৈষম্য কত প্রকট ছিল। তিনি বলেছেন যে সেই সকল নারীবাদীরা শুধুমাত্র মধ্যবিত্ত শ্বেতাঙ্গ নারীদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করেছে, ব্যাপকভাবে সমস্ত নারীদেরকে নিয়ে তারা চিন্তা করেনি, তাদেরকে অন্তর্ভুক্তও করেনি। এইরকম অবস্থার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নারীবাদীরা যেমন এলিস ওয়াকার, মায়া অ্যাঙ্গেলো তারা প্রস্তাব করতে শুরু করলেন কৃষ্ণাঙ্গ নারীদের উচিত ফেমিনিজম শব্দের পরিবর্তে ভিন্ন শব্দ ব্যবহার করা, উইমেনিজম শব্দ ব্যবহার করা, এবং এভাবেই কৃষ্ণাঙ্গ নারীবাদের আরেকটি পৃথক ধারা সৃষ্টি হয়। এই যে বিভক্তির সূচনা, পরবর্তীতে এর ভিত্তিতে আরও বিভক্তি হয়েছে। কেউ কথা বলেছেন আদিবাসী নারীদের অধিকার নিয়ে, কেউ কথা বলেছেন তৃতীয় বিশ্বের সেই দেশগুলো কিংবা পোস্ট কলোনিয়াল যুগের নারীদের অধিকার নিয়ে। যেভাবে গতানুগতিকভাবে তাদেরকে দরিদ্র, পিছিয়ে পড়া, অশিক্ষিত হিসেবে, ভিকটিম হিসেবে উপস্থাপন করা হয়, সেই স্টেরিওটাইপ দৃষ্টি থেকে বেরিয়ে এসে কেউ কেউ তাদের পক্ষে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম মতবাদ প্রচারের পক্ষে প্রবক্তা হয়ে ওঠেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সেই 60-এর দশকে কিংবা 80-র দশকের পরেও কেন কৃষ্ণাঙ্গ নারীদেরকে শ্বেতাঙ্গ নারীদের থেকে পৃথক হয়ে আন্দোলন করতে হচ্ছে। অনেকে বলতে পারেন সেই বর্ণবৈষম্য সেটা তো অনেক আগে এক সময় ছিল, দাস প্রথা, দাস ব্যবসা বিলুপ্ত হয়ে গেছে, এখন আর বর্ণবৈষম্য নেই। কাগজে কলমে হয়তোবা বর্ণবৈষম্য এখন আর নেই, কিন্তু বাস্তবে এটা খুব ভালোভাবে পশ্চিমা সমাজে বিদ্যমান। ব্ল্যাক লাইভস ম্যাটার
এটা তো একেবারে সাম্প্রতিক সময়ের একটি আন্দোলন। আরও একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সহজে বোঝা যাবে। 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ভোট পরবর্তী তথ্য বিশ্লেষণ করে দেখা গেল কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে 96%, অর্থাৎ বলতে গেলে প্রায় শতভাগ কৃষ্ণাঙ্গ নারী, তারা কেউই ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে হিলারি ক্লিন্টনকে। আর শ্বেতাঙ্গ নারীদের মধ্যে অর্ধেক কেউ ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, আবার কেউ ভোট দিয়েছে হিলারি ক্লিন্টনকে। এই যে কালো নারীরা তারা ট্রাম্পকে ভোট দেয়নি, এর কারণ বহু আগে থেকে ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন বর্ণবাদী মন্তব্য এবং কালো ও ল্যাটিন আমেরিকার মানুষদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের জন্য তিনি কুখ্যাত ছিলেন। সুতরাং এই তথ্য থেকে যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অতীতের মতো বর্তমান সময়েও শ্বেতাঙ্গ নারী এবং কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে পার্থক্য রেখা, বিভাজন রেখা খুব ভালোভাবেই বিদ্যমান। এ কারণেই ব্ল্যাক ওমেন যারা তার আপত্তি উপস্থাপন করে বলেন যে নারীবাদী আন্দোলনের সেই প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের যে ইতিহাস, সেই যে আন্দোলন, এটা ছিল মূলত কলোনিয়াল ফেমিনিজম, অর্থাৎ শ্বেতাঙ্গ মহিলারা নিজেদের সুবিধা আদায়ের জন্য আন্দোলন করেছে এবং অন্য বর্ণের কিংবা পৃথিবীর অন্যান্য স্থানের বা কথিত তৃতীয় বিশ্বের নারীদের অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। উদাহরণস্বরূপ 1950 সালের পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ধীরে ধীরে কলোনিয়াল শাসন বিলুপ্ত হতে থাকলেও 50 এবং 60-এর দশক পর্যন্ত পৃথিবীর অনেক দেশেই কলোনিয়াল শাসনের উপস্থিতি ছিল। সেই সকল শ্বেতাঙ্গ প্রভুরা যেসব দেশ দখল করে রেখেছিল, সেই সব দেশের যারা অবহেলিত নারী ছিলেন, তাদের অবস্থা উন্নয়নের জন্য সেই সকল নারীবাদীরা তারা কি কোনো আন্দোলন করেছে, নাকি কোনো চিন্তাভাবনা করেছে, না কোনো মতবাদ প্রদান করেছে? বরং এই সকল বিষয় নিয়ে তারা মোটেও মাথা ঘামায়নি, এরই তাদের কোনো এজেন্ডাতেই ছিল না। তারা যদি সারা বিশ্বের নারীদের অবস্থা নিয়েই ভাবত, তাহলে সবার আগে কলোনিয়াল শাসনের দুঃসহ অভিজ্ঞতা থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মুক্ত করার কথা বলতো। বলাই বাহুল্য, তাদের দৃষ্টিকোণে একজন শ্বেতাঙ্গ নারী যতটা বঞ্চিত ছিল, কলোনিয়াল শাসনের অধীনে থাকা নারীরা অধিকারের দিক থেকে আরও বহু গুণে বেশি বঞ্চিত ছিল। কিন্তু সেই সময়ের নারীবাদী আন্দোলনকারীদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না যারা বলেছে যে আমাদেরকে ভারতের, ইন্দোনেশিয়ার কিংবা আলজেরিয়ার কলোনিয়াল শাসনের অধীনে থাকা সেই নির্যাতিত নারীদেরকে মুক্ত করতে হবে। বরং এর বিপরীত বিষয় দেখা যায়। মজার বিষয় হচ্ছে যে কলোনিয়াল শাসনের অধীনে থাকা মুসলিম নারীদেরকে অধিকার দেওয়া হবে, তাদেরকে মুক্ত করা হবে, এইসব দাবি করার মাধ্যমেই কলোনিয়াল শাসকেরা বিভিন্ন মুসলিম দেশে প্রবেশ করেছিল, যেমন মিশরে তারা প্রবেশ করেছিল। একই কথা, নারী অধিকার, নারী মুক্তি, এই সকল কথা বলে নব্য সাম্রাজ্যবাদী, নব্য ক্রুসেডার বাহিনী তারাও প্রবেশ করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে, ইরাকে এবং আফগানিস্তানে। তারা নারীদেরকে মুক্ত করার কথা বলে আর আকাশ থেকে বিমান দিয়ে টনকে টন বোমা ফেলে মানুষদেরকে হত্যা করে, নির্বিচারে মানুষকে হত্যা করে তারা অধিকার এবং স্বাধীনতা বুঝিয়ে দিচ্ছে। সুতরাং দ্বিতীয় তরঙ্গের সমাপ্তির পর নারীবাদের তৃতীয় তরঙ্গের ইতিহাসে মার্কিন কৃষ্ণাঙ্গ নারী প্রফেসর কিম্বারলি ক্রেনশ যখন ইন্টারসেকশনাল ফেমিনিজম মতবাদ প্রদান করলেন, সেই ইন্টারসেকশনাল ফেমিনিজমের মানে হচ্ছে তারা নারীদের অধিকার আদায়ের বিষয়টিকে কেবলমাত্র জেন্ডার বা লিঙ্গ পরিচয়ের সাথে সংশ্লিষ্ট এভাবে এত সরলভাবে পৃথক করে দেখেন না। তাদের মতে এখানে অনেকগুলো ইন্টারসেকশন বা পরস্পর সংযুক্ত বিষয় আছে যেগুলো একটি আরেকটির সঙ্গে জড়িত। তাদের কথা হচ্ছে একজন মানুষ নিজেকে যেসব পরিচিতির মাধ্যমে আইডেন্টিফাই করে সেটা শুধুমাত্র জেন্ডার আইডেন্টিটির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সে কোন বর্ণের মানুষ, কোন রেইসের মানুষ, তার ক্লাস কি, কোন শ্রেণী কাঠামোর অন্তর্ভুক্ত, সেক্সুয়ালিটি ইত্যাদি নানা বিষয়ের সাথে এগুলো জড়িত। কাজেই শুধুমাত্র জেন্ডার আইডেন্টিটির কারণেই নারীরা নির্যাতিত হচ্ছে বিষয়টি এমন নয়, বরং জেন্ডারের সাথে সম্পর্কিত প্রত্যেকটি বিষয় যেগুলো একটি আরেকটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সেগুলোকেও বিবেচনায় আনতে হবে। উদাহরণস্বরূপ, আমেরিকা বা ইউরোপের কোনো একজন শ্বেতাঙ্গ মহিলার তুলনায় একজন আফ্রিকান খেটে খাওয়া মহিলা, যে কিনা মজুর শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ একজন প্রোলেটারিয়াত নারী, তারা দুজনেই নারী, তাদের দুজনের জেন্ডার সেম। কিন্তু একজন শ্বেতাঙ্গ মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত ভদ্রমহিলা আর একজন আফ্রিকান খেটে খাওয়া দরিদ্র নারী, দুজনের জেন্ডার নারী হওয়ার পরেও তাদের দুজনকে একইভাবে দেখার সুযোগ নেই। তারা সম্পূর্ণ দুইটি ভিন্ন ক্যাটাগরি, তাদের অবস্থা নানা দিক থেকে ভিন্ন, এবং এটাই হচ্ছে ইন্টারসেকশনাল ফেমিনিজমের থিসিস। সুতরাং এই মতবাদের প্রবক্তারা তারা নতুন করে প্রশ্ন তুললেন যে একজন নারী নির্যাতিত হওয়ার ক্ষেত্রে যদি এতগুলো বিষয় জড়িত থাকতে পারে, তাহলে নারীবাদ নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র জেন্ডারের বিষয়টিকে কেন অগ্রাধিকার দিয়ে সামনে নিয়ে আসলো, এবং এই অগ্রাধিকারের ক্রমধারা কে ঠিক করে দিল?
এই প্রশ্নের উত্তর হচ্ছে এই অগ্রাধিকারের ক্রমধারা ঠিক করে দিয়েছে কলোনিয়াল ফেমিনিস্ট ডিসকোর্স। যেমন কথার কথা ইংল্যান্ড, ইউএসএ কিংবা ফ্রান্সের কোনো শ্বেতাঙ্গ নারীবাদী পৃথিবীর অন্যান্য স্থানের নারীবাদীদেরকে বলে দিচ্ছে যে তোমরা জানো না তোমাদের অধিকার কোনটা, তোমরা বোঝো না, বরং আমরা ভালো বুঝি, আমরা আলোকিত মানুষ, কাজে আমরা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের কোনটা আগে লাগবে। তোমরা প্রথমে জেন্ডার নিয়ে আন্দোলন করো, এরপর হয়তো থাকতে পারে তোমাদের বর্ণপরিচয় বা রেস, এরপর থাকতে পারে শ্রেণী বা ক্লাস ইত্যাদি। কিন্তু এখানে চাইলে তাদেরকে পাল্টা প্রশ্ন করা যায় যে এই ক্রমধারা আপনারা কিভাবে ঠিক করে দিতে পারেন? কে আপনাকে অধিকার দিল যে জেন্ডারকে সবার আগে রাখতে হবে? আপনারা যদি সত্যি নারীদেরকে স্বাধীনতা এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আপনাদের উচিত মানুষকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। আপনারা জরিপ করুন, মানুষকে জিজ্ঞাসা করুন যে তারা নিজেরা কোন পরিচিতির মাধ্যমে নিজেদেরকে সবার আগে পরিচয় দিতে চায়। সবার আগে কি ধর্ম নাকি লিঙ্গ পরিচয়? সবার আগে কি জাতীয়তা নাকি বর্ণ পরিচয়? এভাবে কয়েকটি অপশন দিয়ে যে কোনো একটি অপশন বেছে নিতে বলুন। যেমন অপশনগুলো হতে পারে ক ধর্ম, খ হতে পারে জাতীয়তা বা ন্যাশনালিটি, গ হতে পারে রেস বা বর্ণ পরিচয়, ঘ অপশনে থাকতে পারে লিঙ্গ পরিচয়। এরপর দেখা যাক এই জরিপের ফলাফল কি আসে। মানুষ নিজেরাই ঠিক করুক তারা কোন বিষয়টিকে তাদের পরিচিতির প্রথম কাঠামো হিসেবে রাখবে। কিন্তু নারীবাদ আপনাকে এই সুযোগ দেবে না। নারীবাদ বলে দিবে নারীদেরকে অবশ্যই তার জেন্ডার পরিচয়কেই সবার আগে প্রথমে রাখতে হবে। কিন্তু এখানে আরেকটি পরিহাসের বিষয় আছে। নারীবাদের তত্ত্ব মতে জেন্ডার এই শব্দটির সঠিক কোনো ব্যাখ্যা নেই। তাদের কাছে জেন্ডার হচ্ছে একটি ফ্লুইড বিষয়। আর বিশেষত 1990 সালের পর নারীবাদী তাত্ত্বিক জুডিথ বাটলারের থিওরি অনুসারে জেন্ডারেরই তো কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এভাবে জেন্ডারের ভিত্তিতে নারীরা কিভাবে নিজেদের পরিচয়কে অগ্রাধিকার দিতে পারে? মূল কথা হচ্ছে ইন্টারসেকশনাল ফেমিনিজম মতবাদের ভিত্তিতে বলা যায় যে শুধুমাত্র জেন্ডার পরিচয় নয়, বরং আরও অনেক কারণে নারী নির্যাতিত হতে পারে এবং জুলুমের সেই কারণগুলো একটি আরেকটির সাথে নানাভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বা পরস্পর ইন্টারলকড। এবং কোন কারণে নারী বেশি নির্যাতিত হচ্ছে সেটা সার্বজনীন নয়, বরং পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন কারণে নারীরা নির্যাতিত হতে পারে। কাজেই শুধুমাত্র জেন্ডারের ভিত্তিতে নারী আর পুরুষকে পৃথক করে পুরুষদেরকে নারীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো অর্থহীন। কিন্তু প্রচলিত নারীবাদ নারীদেরকে এভাবে চিন্তা করার সুযোগ দিতে চায় না। নারীদেরকে যদিও তারা স্বাধীনতার কথা বলে, কিন্তু নারীদেরকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চায় না। প্রসঙ্গত উল্লেখ্য সিমন দ্য বিভুয়ার, তার সেই উক্তিটিও এখানে দারুণভাবে মিলে যায়। সিমন উক্তি করে বলেছিল যে যদি নারীদেরকে গৃহিণী জীবন, সংসারী জীবন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে তো সব নারী কর্মক্ষেত্র বাদ দিয়ে তাদের গৃহিণী এবং সংসারী জীবনটাই বেছে নেবে। কাজেই তাদের সামনে এই গৃহিণী সংসারী জীবন বেছে নেওয়ার সুযোগটাই রাখা যাবে না। 1980-র দশকের পর থেকে, অর্থাৎ যখন নারীবাদের দ্বিতীয় তরঙ্গের সমাপ্তি ঘটল, এরপর তাদের মধ্যে বিভিন্ন নতুন নতুন থিওরি আবিষ্কৃত হচ্ছিল এবং নারীবাদীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হচ্ছিল। দ্বিতীয় তরঙ্গের নারীবাদের একটি মূল ভিত্তি ছিল, একটি মূল থিওরি ছিল। তারা বলতো জেন্ডার একটি সামাজিকভাবে সৃষ্ট বিষয়। এই কারণে তারা সমস্ত পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, আইনগত সকল ক্ষেত্রে পৃথক জেন্ডার রোল অস্বীকার করে এবং ইকুয়ালিটি বা সমতার আন্দোলন করে। আর 1990 সালের পর থেকে, অর্থাৎ নারীবাদী আন্দোলনের তৃতীয় তরঙ্গে এসে তারা শুধুমাত্র জেন্ডার নয়, বরং সেক্স বা জৈবিক লিঙ্গ এই বিষয়টিকেই প্রশ্নবিদ্ধ করতে থাকে। আর এর সাথে আগে থেকে চলে আসা জেন্ডার এবং জেন্ডার আইডেন্টিটি এই বিষয়গুলোকেও একেবারে ধোঁয়াশাপূর্ণ করে ফেলে, নানা রকমের অদ্ভুত থিওরি প্রদান করতে থাকে। যার ফলশ্রুতিতে বর্তমানে যদি আপনি পশ্চিমে কাউকে জিজ্ঞাসা করেন একজন নারী কাকে বলে, হোয়াট ইজ এ উইমেন, একজন নারীর সংজ্ঞা কী, এই সহজ প্রশ্নের কোনো সোজা উত্তর তারা দিতে পারবে না। তৃতীয় তরঙ্গের নারীবাদের জননী সিমন দ্য বিভুয়ার তার সেই বইয়ের শুরুতেই প্রশ্ন রেখেছিলেন, হোয়াট ইজ এ উইমেন, নারী কী? পশ্চিমারা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। দিন দিন বিষয়টিকে আরও ঘোলাটে করে অদ্ভুত বানিয়ে ফেলছে। সুতরাং তারা সেই একই বৃত্তে, অন্ধ বৃত্তে ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে বের হতে পারছে না। তৃতীয় তরঙ্গের নারীবাদের মূল তাত্ত্বিক হচ্ছেন জুডিথ বাটলার। 1990 সালে তিনি তার বই জেন্ডার ট্রাবল বা লিঙ্গ বিপত্তি প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি থিওরি দেন জেন্ডার হচ্ছে সুনির্দিষ্ট সাংস্কৃতিক কাঠামো অনুসারে কিছু ধারাবাহিক আচার আচরণের সমষ্টি। তার মতে জেন্ডার নাকি একটি ফ্লুইড বিষয়, অর্থাৎ নির্দিষ্ট কিছু নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। যেমন পানি একটি পাত্রে রাখলে এক ধরনের আকার ধারণ করে আর আরেকটি পাত্রে রাখলে আরেক ধরনের আকার ধারণ করে।
তিনি মনে করেন জেন্ডারও এইরকম একটি বিষয়, অর্থাৎ একজন নারী নাকি চাইলেই নিজেকে পুরুষ দাবি করতে পারে, আবার একজন পুরুষ নাকি চাইলেই নিজেকে নারী দাবি করতে পারে। আবার একই ব্যক্তি কখনো নিজেকে পুরুষ আবার কখনো নিজেকে নারী এভাবে পরিবর্তন করতে পারে। এই ধরনের অদ্ভুত বিকৃত থিওরি কুয়ার থিওরি নামে পরিচিত। সুতরাং জুডিথ বাটলার তিনি শুধুমাত্র নারী অথবা পুরুষ এই দুইটি লিঙ্গর মধ্যে জেন্ডারকে সীমাবদ্ধ রাখলেন না। প্রসঙ্গত উল্লেখ্য, জন্মগত শারীরিক ত্রুটির কারণে কোনো নারীর যদি অপূর্ণাঙ্গ পুরুষাঙ্গ থাকে যেটা কার্যক্ষম নয়, তাহলে প্রচলিত ভাষায় যদিও আমরা তাদেরকে হিজড়া বলি, কিন্তু উভয় লিঙ্গ থাকার কারণে এবং এর মধ্যে পুরুষাঙ্গ কার্যক্ষম না হওয়ার কারণে তাদেরকে শেষ পর্যন্ত নারী হিসেবেই ধরা হবে। সুতরাং যাদেরকে আমরা সাধারণভাবে হিজড়া বলি তাদেরকেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত হয়তো নারী অথবা পুরুষ এই দুই ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতেই পড়তে হবে। এই প্রসঙ্গে আমরা বিগত একটি পর্বে ডক্টর জন মানির সেই পর্বে বিস্তারিত আলোচনা করেছি। কাজেই আগ্রহী শ্রোতাদেরকে আমরা সেই অংশটি শুনে নেওয়ার অনুরোধ করছি। সুতরাং নারীবাদী আন্দোলনের তৃতীয় তরঙ্গের ইতিহাস হচ্ছে সেই সময়ে পশ্চিমে আবার নতুন করে 1960 সালের পর 90-এর দশকে এসে আবার নতুনভাবে সমকামী আন্দোলন বেগবান হচ্ছিল এবং বর্তমানেও এটা হচ্ছে। বাইসেক্সুয়াল বা উভকামীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, বর্তমানেও সেটা বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়, যা বর্তমানে পশ্চিমের সীমানা ছাড়িয়ে প্রাচ্যের মুসলিম দেশগুলোতেও নানাভাবে অনুপ্রবেশ করছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আর চোখ বন্ধ করে সত্য এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করার আর সুযোগ নেই। না চাইলেও আপনাকে এইসব বিষয় জানতে হবে, নিজেকে এইসব বিষয় থেকে সচেতন রাখতে হবে, নিজের ভবিষ্যৎ প্রজন্ম এবং সন্তানদেরকে এইসব বিষয় থেকে বাঁচাতে হবে, কারণ এগুলো এখন আমাদের দেশের পাঠ্যপুস্তকের ভেতরেও চলে এসেছে। উদাহরণস্বরূপ 7ম শ্রেণীর সেই শরীফার গল্প, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের সেই অংশগুলো আপনারা স্মরণ করতে পারেন। এখানে একজন শ্রোতার আশ্চর্য হওয়া উচিত এবং আশ্চর্য হয়ে ভাবা উচিত, প্রশ্ন করা উচিত যে নারীবাদ বর্তমানে কিভাবে এই অবস্থায় আসলো। কোথায় নারীদের অধিকার আদায় করা, নারীদেরকে বঞ্চনা জুলুম থেকে মুক্ত করা, আর কোথায় স্বয়ং লিঙ্গের ধারণাটাই বদলে দেওয়া, আর কোথায় সমকামীদের সাথে সহযোগী হয়ে সমকামিতা প্রচার করা। এ কারণেই বলা হয় নারীবাদ যদিও আমাদেরকে বিশ্বাস করাতে চায় যে তারা আসলে নারী আর পুরুষের মধ্যে সমতা চায়, বৈষম্য দূর করতে চায়, কিন্তু আসলে সমতা প্রতিষ্ঠা করা কখনোই তাদের মূল এজেন্ডা নয়, যেটা আমাদেরকে বব লুইসের সেই বইয়ের শিরোনামটাই স্মরণ করিয়ে দেয়, ইট ওয়াজ নেভার অ্যাবাউট ইকুয়ালিটি। 90 দশকের সময়টাকে অনেকে পোস্ট ফেমিনিস্ট যুগ বলেন, কারণ তখন পশ্চিমে নারীবাদ এমন একটি অবস্থায় পৌঁছে গিয়েছিল যে সেখানে নারী পুরুষের ইকুয়ালিটি আদায়ের জন্য তেমন কোনো আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। একজন পুরুষ যা করতে পারে পশ্চিমা সমাজে একজন নারীও তাই করতে পারে, অন্তত আইনগত কোনো বৈষম্য ছিল না। যে কোনো পেশাতেই নারী পুরুষ অংশগ্রহণ করতে পারত, হাতে গোনা 2-1টি ব্যতিক্রম বাদে। তো এই অবস্থায় আবার নতুন করে সমতার আন্দোলনের কি প্রয়োজন আছে, এমন একটি আলাপ চলছিল পশ্চিমা সমাজে। কিন্তু এমন সময় অনেক মার্কিন নারীবাদী যেমন রেবেকা ওয়াকার এবং অন্যান্যরা বলতে শুরু করলেন যে তারা বিশ্বাস করেন না নারী আর পুরুষের সমতা অর্জিত হয়েছে, অথবা এটাও বলতে লাগলেন তারা এটাও বিশ্বাস করেন না যে সমতা অর্জন করাই নারীবাদের একমাত্র লক্ষ্য, আমরা তা মনে করি না। সুতরাং নারীবাদের তৃতীয় তরঙ্গে এসে তারা মূলত নারীর যৌনতা সম্পর্কিত বিষয়ের উপরে গুরুত্বারোপ করতে লাগলেন। যৌন পরিচয়, যৌন স্বাধীনতা এবং সমকামীদের সাথে একাত্ম হয়ে যাওয়া, এইসব বিষয়কে বারবার আলোচনায় সামনে এনে নিজেদের বিভিন্ন এজেন্ডা তারা পুশ করতে লাগলেন। আর বর্তমানে পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য নারীবাদ এবং সমকামিতাকে ব্যবহার করা হচ্ছে একটি আদর্শিক অস্ত্র হিসেবে। এবারে আমরা চলে যাচ্ছি নারীবাদের ইতিহাস আলোচনা প্রসঙ্গে শেষ অংশে, যে অংশটিকে চিহ্নিত করা হয় নারীবাদী আন্দোলনের চতুর্থ তরঙ্গ বা 4th ওয়েভ হিসেবে, যেটা মি টু মুভমেন্ট নামেও পরিচিত। 2010 সালের পরবর্তী সময়টিকে চিহ্নিত করা হয় নারীবাদের চতুর্থ তরঙ্গ হিসেবে। মি টু মুভমেন্ট এবং নারীবাদের চতুর্থ তরঙ্গের ইতিহাসের আলোচনার দিকে যাওয়ার আগে কিছু স্টোরি শেয়ার করা যাক। একজন পশ্চিমা মেয়ের জীবনযাত্রা কী ধরনের, তার জীবনটা কোন ছকে বাঁধা। আমাদের দেশের একজন জনপ্রিয় কথা সাহিত্যিক আমেরিকা ভ্রমণ শেষে তিনি প্রশ্ন করেছিলেন যে এই দেশে মেয়েদের আত্মা বলে কিছু আছে কি। একজন মার্কিন নারী বা একজন পশ্চিমা নারীর জীবনচক্র কেমন, তিনি কি লিখেছিলেন তার কথাগুলো সার অংশ একটু শোনা যাক। তিনি লিখেছেন,
একটি আমেরিকান পরিবারের জীবনচর্চা চিন্তা করলে কষ্ট হয়। ওরা কি হারাচ্ছে তা বুঝতে পারছে না। আমরা যারা বাইরে থেকে আসি তারা কিছুটা বুঝতে পারি অথবা বোঝার চেষ্টা করি। একটা শিশুর জন্ম থেকে শুরু করা যাক। সর্বাধুনিক হাসপাতালে শিশুটির জন্ম হলো। বিশ্বের সেরা ডাক্তাররা জন্মের সময় শিশুটির পাশে থাকলেন। শিশুটি বাসায় ফিরল, কিন্তু মায়ের কোলে ফিরল না। তার জন্য আলাদা ঘর, আলাদা খাট। কেঁদে বুক ভাসালেও মা তাকে আলাদা খাবার দেবেন না, ঘড়ি ধরে খাবার দেবেন। সে বড় হতে থাকবে নিজের আলাদা ঘরে। এতে নাকি তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটবে। শিশুটি একটু বড় হলো, তবে বাবা মায়ের কাছে নয়, বেশিরভাগ সময় তাকে থাকতে হচ্ছে বেবি কেয়ার সেন্টারে কিংবা বেবি সিটারদের কাছে। শিশুটির 4-5 বছর বয়স হওয়া মাত্র 80% সম্ভাবনা সে দেখবে তার বাবা মা ডিভোর্স হয়ে গেছে। এই ঘটনায় সে যেন বড় রকমের শক না পায়, সেই ব্যবস্থাও আছে। স্কুলের পাঠ্যতালিকায় বাবা মা আলাদা হয়ে যাওয়ার সমস্যার কথা উল্লেখ আছে। শিশুটির বয়স 12 হওয়া মাত্র স্কুল থেকে তাকে জন্ম নিয়ন্ত্রণের সাজ সরঞ্জাম দেওয়া হবে। এটি নতুন হয়েছে যেন যৌন রোগে আক্রান্ত না হয়, সেই জন্য এই ব্যবস্থা। বয়সন্ধিকালে যখন তারা মানসিক ও শারীরিক পরিবর্তনে হতচকিত অবস্থায়, সেই সময়টা তাদেরকে কাটাতে হবে সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে, যাদের মধ্যে কাউকে হয়তো সে পরবর্তী সময়ে বিয়ে করবে। কি ভয়াবহ সেই অনুসন্ধান! একটি মেয়েকে ঘুরতে হবে অসংখ্য ছেলের মধ্যে যাতে সে পছন্দমতো কাউকে খুঁজে পায়, আর মেয়েদের সেই নির্ধারিত সময় চলে যাওয়ার আগেই তা করতে হবে। এই প্রতিযোগিতা এক ভয়াবহ প্রতিযোগিতা। 19-20 বছর বয়স হলো, এখন বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে, বাঁচতে হবে স্বাধীনভাবে। নিজের ঘর চাই, নিজের বাড়ি চাই, কোনো একটি চাকরি খুব দ্রুত প্রয়োজন। চাকরি পাওয়া গেল, তাতেও কোনো মানসিক শান্তি নেই। চাকরি তো সবই অস্থায়ী। কাজ পছন্দ হলো না তো বিদায়। সংসার প্রতিপালন করতে হচ্ছে এক ধরনের অনিশ্চয়তায়। অনিশ্চয়তায় থাকতে থাকতে অনিশ্চয়তা চলে এসেছে তাদের আচার আচরণে। কোনো কিছুই এক নাগারে আর বেশি দিন ভালো লাগে না। এক বাড়িতে বেশি দিন থাকতে পারে না, বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কেনে। এক স্টেটে বেশি দিন থাকতে ভালো লাগে না, কাজেই পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে উত্তরে। এক স্ত্রীকেও বেশি দিন ভালো লাগে না, গাড়ির মতো স্ত্রী বদল হয়। এই করতে করতে সময় ফুরিয়ে যায়। শেষ বয়সে ঠিকানা হয় ওল্ড হোম। এটাই তাদের জীবনের পরিণতি। একসময় মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুর পর দেখা যায় তাদের ধন সম্পত্তি উইল করে দিয়েছে প্রিয় বিড়ালের নামে কিংবা প্রিয় কুকুরের নামে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যা বুঝেছি তা হলো, এদের প্রায় সবার চিন্তা ভাবনা সীমাবদ্ধ, বস্তুকেন্দ্রিক। একটি মেয়ের জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হলো চিয়ার লিডার হওয়া। ফুটবল খেলার মাঠে স্কার্ট উঁচিয়ে নাচবে, এটাই তার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আর একটা ছেলে চাইবে মিলিয়নিয়ার হতে। সেই সাহিত্যিক তিনি লিখেছেন, এই অতি সভ্য দেশে আমি দেখি মেয়েদের কোনো সম্মান নেই। একজন মহিলাকে তারা দেখবে একজন উইমেন হিসেবেই। একটি মেয়ের যে মাতৃরূপ আছে, যা আমরা সবসময় দেখি, ওরা তা দেখে না। একটি মেয়ে যতদিন পর্যন্ত শারীরিকভাবে আকর্ষণীয়, ততদিন পর্যন্তই তার কদর। জাতির শরীর যেমন আছে, আত্মাও আছে। এই দেশের শরীরের গঠন চমৎকার, কিন্তু আত্মা কোথায়? ঠিক একই ধরনের একটি ঘটনা বর্ণনা করেছেন ডক্টর মেরি গ্রসম্যান তার আনপ্রোটেক্টেড বইতে। পশ্চিমে যৌনতার অনিয়ন্ত্রিত উত্থান, কথিত সেই যৌন বিপ্লব বা যৌন বিকৃতির ফলে কিভাবে নারীরাই আবার ভিকটিমে পরিণত হয়েছে, সেই সম্পর্কে বিভিন্ন ঘটনা এবং তথ্য উপাত্ত তিনি তার বইতে আলোচনা করেছেন। মেরি গ্রসম্যান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ক্যাম্পাস সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করেছেন এবং একটি বেস্ট সেলার বই লিখেছেন, যেটার শিরোনাম হচ্ছে আনপ্রোটেক্টেড। বইটির সম্প্রতি বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে একটি প্রকাশনী থেকে। তিনি তার বইতে আলাপ করেছেন যে কিভাবে ক্যাম্পাস সাইকিয়াট্রিস্টরা পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য কিভাবে শিক্ষার্থীদেরকে অনিয়ন্ত্রিত যৌনতার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যেহেতু সবাই সেই সব দেশে এখন ফ্রি সেক্সের কথা বলছে, কাজেই পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য ক্যাম্পাস সাইকিয়াট্রিস্ট তাদেরকেও মেনে নিতে হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, শারীরিক ক্ষতি হচ্ছে ঠিক আছে, তবুও এটাকেই এখন ঠিক বলতে হবে। তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যে মেয়েরাই ছিল তার কাছে আসা 70% পেশেন্ট, অর্থাৎ মেয়েরাই ছিল প্রধান ভুক্তভোগী। তিনি বলেছেন যৌন বিপ্লবের সমসাময়িক কালে সেই ফেমিনিস্ট মুভমেন্ট বা নারী আন্দোলনের জন্ম এবং বিকাশের ফলে মানুষের চিন্তার জগতে পরিবর্তন ঘটে গেছে, বিকৃতি ঘটে গেছে। তৈরি হয়েছে একটি গডলেস সোসাইটি, যেখানে নৈতিকতা বা মোরালিটির নতুন সংজ্ঞা দাঁড়িয়েছে
নিজেকে জানো, তোমার মন যা চায় তাই করো। সৃষ্টি হয়েছে মোরাল রিলেটিভিটি, অর্থাৎ এখন নিজের ব্যক্তিগত বিষয়ে একজন মানুষ যা ভালো মনে করে সেটাই সে করতে পারে, মন যা চায় তাই করতে পারে। যৌনতার ব্যাপারে নিজেরাই ঠিক করে নিচ্ছে কোনটি বৈধ আর কোনটি অবৈধ। 1960-এর সেই কথিত যৌন বিপ্লব এবং নারীবাদের উত্থানের আগে, সেই হুকআপ কালচারের বিস্তৃতির আগে ক্যাম্পাস ফিজিশিয়ানরা মানে ডাক্তাররা ছাত্রদেরকে বলতেন যে যৌনতা করতে চাইলে এর জন্য আলটিমেট লক্ষ্য হচ্ছে বিয়ে করা, পরিবার গঠন করা। নারী আর পুরুষের যৌনতা সংক্রান্ত বিষয়, মানসিক ব্যাপারগুলোতে যে অনেক পার্থক্য আছে সেগুলো তারা নিজেরাই তুলে ধরতেন। সেই সব বিষয় নিয়ে আলাপ করতে পারতেন। নারী আর পুরুষের শারীরিক পার্থক্য আছে, মানসিক পার্থক্য আছে, হরমোনাল পার্থক্য আছে, যৌন চাহিদার মধ্যেও পার্থক্য আছে। এইসবের ভিত্তিতে তারা ফ্রি সেক্স এবং ক্যাজুয়াল সেক্স নিরুৎসাহিত করতেন। আরও জানিয়ে দিতেন যে যৌন রোগ একটি মারাত্মক বিষয়, ছেলে খেলার কোনো বিষয় নয়, যে কোনো মূল্যে এগুলো পরিহার করতে হবে। কিন্তু এখন সেই যে পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য রাজনৈতিক চাপের কারণে কোনো চিকিৎসক এইসব উপদেশ দিতে আর সাহস করেন না, আর উপদেশ দিলেই বা কি, মানুষ সেগুলো গ্রহণও করে না। 1960 সালে সেই বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রীকরণ বড়ি আবিষ্কার করা, জনসাধারণের জন্য সেগুলো উন্মুক্ত করে দেওয়া এবং জন্ম নিয়ন্ত্রণের অন্যান্য সামগ্রীর ব্যাপক বিস্তৃতির হাত ধরে সমাজে সয়লাভ হয়ে যায় অবাধ যৌনতা। মেরি গ্রসম্যান বলেছেন যে সেক্স এডুকেশন এখন একটি সামাজিক আন্দোলন বা মুভমেন্টে পরিণত হয়েছে। সমাজকে পরিবর্তন করাই এর আসল লক্ষ্য। একদিকে পিছিয়ে দেওয়া হয়েছে মেয়েদের বিয়ের বয়স, কিন্তু যৌনতা থেকে মেয়েদেরকে নিরুৎসাহিত করা হয়নি, বরং হাই স্কুলে ওঠা মাত্রই মেয়েরা যৌনতাতে অভ্যস্ত হতে শুরু করেছে। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থান এবং যৌন বিকৃতির উত্থানের সময়ে এই সব থিওরি বিক্রি করা হলো যে তোমার গৃহিণী জীবন একঘেয়েমিপূর্ণ, বোরিং। একজন পুরুষের অধীনে তুমি স্ত্রী হিসেবে থাকলে নাকি তোমার যৌন স্বাধীনতা হরণ করা হচ্ছে। বিবাহিত যৌনতার মধ্যে কোনো আনন্দ নেই। ফ্রি লাভ, ফ্রি সেক্স থিওরি বিক্রি করা হলো, ছড়িয়ে দেওয়া হলো অবাধ যৌনতা। এইসবের ফলে 50-এর দশকে 1943 সালে আমেরিকাতে একজন নারীর প্রথম যৌন অভিজ্ঞতার গড় বয়স ছিল 19 বছর। 1999 সালে এসে এই গড় বয়স দাঁড়ালো 15 বছরে। 1943-এর দিকে আমেরিকাতে বিয়ের আগে যৌন সম্পর্ক করতে মাত্র 12% মেয়ে সম্মতি দিত, আর 1999 সালে অধিকাংশ মেয়ে বা 73% মেয়ে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে সম্মতি দিচ্ছে। এই কথিত যৌন বিপ্লবের ফলে সবচেয়ে বেশি ভিকটিমে পরিণত হয়েছে নারীরা। নানা ধরনের যৌন রোগ, অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি, গর্ভপাত, রিলেশনশিপ এবং ব্রেকআপ এবং সংশ্লিষ্ট মানসিক স্ট্রেস, সাইকোলজিক্যাল নার্ভাস ব্রেকডাউন, এগুলোর ভিকটিমে পরিণত হচ্ছে তাদেরকে। এসবের মোকাবেলায় পশ্চিমা বিশ্ব ভেবেছিল যে স্কুলে শুধুমাত্র যৌন শিক্ষার ক্লাস আয়োজন করাই যথেষ্ট। সেফ থাকো, জন্ম নিয়ন্ত্রীকরণ সামগ্রী ব্যবহার করো, তাহলেই যেন আর কোনো ঝামেলা নেই, যেন যৌনতার সাথে মানুষের হৃদয়ের কোনো সম্পর্ক নেই। এভাবেই তাদের থিওরিগুলো মানুষকে পশুর থেকেও অধম স্তরে নামিয়ে দিয়েছে। যেহেতু পশ্চিমা সমাজে এইসব বিষয়কে কথিত ব্যক্তিগত বিষয়ে নাম দিয়ে এখন আর সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণকে উৎসাহিত করা হয় না, কাজেই সেই বন্যার প্লাবন থামানোর মতো কিছুই আর অবশিষ্ট নেই। যার ইচ্ছা সে যার সাথে খুশি তার সাথে শুয়ে পড়ছে, যার সাথে খুশি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই প্রতিটি বিষয়েরই আছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। সব কিছুই এতটা সহজ নয়। ডক্টর মেরি গ্রসম্যান তার অভিজ্ঞতা থেকে একজন ছাত্রীর কেস স্টাডি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মেয়েটির নাম অলিভিয়া। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার শত শত কলেজ স্টুডেন্টদের মধ্যে সে একজন, যাদেরকে তিনি কাউন্সিল করেছিলেন। অলিভিয়ার স্বপ্ন ছিল মেডিকেল স্কুলে পড়বে। ক্যাম্পাসে আসার পর একটি ছেলের সাথে সে শর্ট টাইম রিলেশনশিপে জড়িয়ে পড়ে। ব্রেকআপ হয়ে গেল এবং ছেলেটি তার মতো করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, যেন কিছুই হয়নি। এদিকে মেয়েটি ছুটল ক্যাম্পাস হেলথ কেয়ারে, মাথা ঘোরানো, বমি বমি ভাব। ডক্টর মেরি গ্রসম্যানকে মেয়েটি বলল, আমি তো কিছুতেই সেই ছেলেটিকে ভুলতে পারছি না, তার কথা মাথা থেকে সরাতেই পারছি না। বিশেষ করে একই ক্লাসে ছেলেটি যখন আসে তখন কিছুতেই আর পড়ালেখায় মন দিতে পারছি না। তখন সেই মেয়েটি ডক্টর মেরি গ্রসম্যানকে একটি $1 মিলিয়ন প্রশ্ন করল। মেয়েটি বলল, হোয়াই ডু দে টেল ইউ হাউ টু প্রোটেক্ট ইউর বডি ফ্রম হার্পিস অ্যান্ড প্রেগনেন্সি, বাট দে ডোন্ট টেল ইউ হোয়াট ইট ডাজ টু ইউর হার্ট।
এই যে স্কুলে সেক্স এডুকেশনের নামে এত কিছু শেখানো হচ্ছে, সেখানে ওরা বলছে যে কিভাবে প্রেগন্যান্সি আর যৌন রোগ থেকে নিজেকে বাঁচাতে হবে, কিন্তু হৃদয়ের ক্ষতি থেকে কিভাবে নিজেকে বাঁচাবো এটা ওরা শেখাচ্ছে না কেন? সুতরাং পশ্চিমের সেই অনিয়ন্ত্রিত যৌনতা আবারও নারীদেরকেই ভিকটিমে পরিণত করেছে, এবং এরই একটি পাল্টা প্রতিক্রিয়া বা ব্যাকলেশ হিসেবে 2010 সাল থেকে অনলাইন কেন্দ্রিক যে আন্দোলন যৌন নিপীড়নের বিরুদ্ধে, যেটাকে তারা নাম দিয়েছে মি টু মুভমেন্ট, এই অংশটিকে অনেকে বলে থাকেন এটা হচ্ছে নারীবাদী আন্দোলনের চতুর্থ তরঙ্গ বা ফোর্থ ওয়েভ। কেউ কেউ বলেন মেবি দ্য ফোর্থ ওয়েভ ইজ অনলাইন। এই সময়ে আধুনিক তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে উঠতি বয়সের নারীবাদীরা তাদের ধারণাপ্রসূত বিভিন্ন যৌন নির্যাতন এবং সেক্সিজম বা লিঙ্গ অসমতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর বয়স্ক নারীবাদীরা অনুসন্ধান করছেন যে এই নতুন সময়ে এসে ফেমিনিজম বা নারীবাদের অর্থ কী হওয়া উচিত। তাদের কেউ কেউ মনে করছেন যে পশ্চিমে এখন আর নারীবাদের কোনো প্রয়োজন নেই, এখন করণীয় হচ্ছে প্রাচ্যে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে মুসলিম বিশ্বে নারীবাদী চিন্তা চেতনা আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, অনুপ্রবেশ করানো যায় এবং সেগুলো বাস্তবায়ন করা। আর পশ্চিমে অবশিষ্ট যতটুকু ম্যাসকুলিনিটি বা পুরুষত্ব আছে সেগুলো নির্মূল করে একেবারে উভকামী অ্যান্ড্রোজেনাস সমাজ গঠন করাই তাদের উদ্দেশ্য। এই যে বর্তমানে নারীবাদী আন্দোলনের চতুর্থ তরঙ্গ, যাকে মি টু মুভমেন্ট বলা হয়, এই মি টু আবার কী জিনিস? ইংরেজিতে #MeToo এই কথাটি লিখে ফেসবুক, টুইটার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নারীরা তাদের যৌন নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন প্রভাবশালী বা ক্ষমতাধর পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন, যা এভাবে ব্যাপকভাবে অনলাইনের মাধ্যমে আগে কখনোই উপস্থাপন করা হয়নি। পেছনের ঘটনা হচ্ছে যে 2017 সালে একজন পশ্চিমা হলিউড সেলিব্রিটি বা একজন নায়িকা প্রথমে একজন চিত্র পরিচালক বা প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন এবং এরপর তার দেখাদেখি অন্যরাও মি টু কমেন্ট লিখে নিজেদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে থাকেন, তাকে সমর্থন জানাতে থাকেন। এভাবে বিষয়টি ভাইরাল হয়ে যায় এবং অনলাইন কেন্দ্রিক একটি আন্দোলন ও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। পুরুষদের বিরুদ্ধে নানারকম বিদ্বেষপূর্ণ লেখালেখি শুরু হয়। অল ম্যান আর ট্র্যাশ বা সমস্ত পুরুষরাই আবর্জনা, সমস্ত পুরুষরাই নিপীড়ক, ধর্ষক, মেয়েদের জন্য পুরুষের কোনো প্রয়োজন নেই, এই ধরনের কথা ছড়িয়ে পড়তে থাকে। এই আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে কিছু ঝামেলা পোহাতে হয়েছে, কাউকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। এটাই হচ্ছে এই মি টু মুভমেন্ট আন্দোলনের স্ট্যান্ডার্ড ন্যারেশন। এর পেছনে আরও একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে এরকম যে একজন আফ্রিকান আমেরিকান মহিলা অ্যাক্টিভিস্ট তারানা বার্ক 2006 সালে একটি ইয়ুথ অর্গানাইজেশনে কাজ করছিলেন, যারা যৌন সহিংসতা এবং নিপীড়নের শিকার হওয়া নারীদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা প্রদান করে আসছিল। তিনি তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ পরিচালনা করছিলেন এবং তিনি বলেন যে সেখানে অংশগ্রহণকারী কোনো নারী যদি মনে করতেন যে তার জীবনে যৌন নিপীড়নের অভিজ্ঞতা আছে এবং এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারছেন না, কিন্তু তার সহায়তা প্রয়োজন, তাহলে এটা মুখে বলার দরকার নেই। তারানা বার্ক বলেন যে একটি কাগজে তারা শুধুমাত্র মি টু এই কথাটি লিখে দিলেই হবে। তিনি ভেবেছিলেন যে হয়তো সেই ওয়ার্কশপে অংশগ্রহণকারী কয়েকজন মেয়ের ক্ষেত্রে যৌন নিপীড়নের অভিজ্ঞতা থাকবে, কিন্তু তিনি দেখলেন 30 জন অংশগ্রহণকারী মেয়ের মধ্যে 20 জন মেয়ে কাগজে লিখেছে মি টু কথাটি। এটাই হচ্ছে সেই মি টু মুভমেন্ট শুরুর মূল বা আদি কাহিনী। এরপর থেকে সেই মি টু ফ্রেজ বা বাক্যাংশ ব্যবহারের মাধ্যমে সেই 2006 সাল থেকে তারানা বার্ক যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আন্দোলন করে আসছেন। আর পরবর্তী সময়ে এটা কিভাবে অনলাইনের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, অনলাইন জগতে বাংলাদেশে এবং পৃথিবীর সমস্ত স্থানে নারীরা বিভিন্ন প্রভাবশালী পুরুষদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনতে থাকেন, সেটা তো আমরা একটু আগেই উল্লেখ করেছি। এখন এইসব অভিযোগ কে কার বিরুদ্ধে করেছে, সেই অভিযোগের সত্যতা কতটুকু, সেই সবের দিকে আমরা যাচ্ছি না। তবে এই কথা অনস্বীকার্য যে সমাজে নারীদেরকে আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি যৌন নিপীড়নের শিকার হতে হয় বর্তমান সময়ে। এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আমাদের পর্যবেক্ষণ কি হবে এবং আমাদের সিদ্ধান্ত কি হবে? প্রথম পয়েন্ট, প্রথমত এই বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমে চলে আসা গত 100 বছরের সেই নারীবাদী আন্দোলন কিছুই লক্ষ্য অর্জন করতে পারেনি। কথা সত্য যে তারা কিছু আইনগত পরিবর্তন করেছে, পশ্চিমের সেই মানবরচিত আইনে কিছুটা সমতা নিয়ে এসেছে, কিন্তু এইসবের মাধ্যমে নারীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেনি।
নারীদেরকে সমাজে সম্মানিত করতে পারেনি, নারীদেরকে নিরাপত্তা দিতে পারেনি, বরং আরও অনিরাপদ করে দিয়েছে। পুরুষের চোখে নারীদেরকে তারা সম্মানিত করতে পারেনি। নারীদেরকে একদিকে তারা শুধুমাত্র ভোগের বস্তুতে পরিণত করেছে, আরেকদিকে নামিয়ে দিয়েছে শ্রমিকের স্তরে। পশ্চিমা সমাজে নারীদের অবস্থার বিপরীতে আমরা যদি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীদের অবস্থা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে খুবই অল্প সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল বিস্তৃত এলাকা জুড়ে কিভাবে নারীদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। ইয়েমেনের সেই বিখ্যাত দানশীল ব্যক্তি হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম এবং আদি ইবনে হাতিমের বোনের কাহিনী আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে বলেছিলেন যে তুমি যদি দীর্ঘ হায়াত পাও তাহলে দেখতে পাবে ইয়েমেনের সানা থেকে হাজরা মাউত পর্যন্ত এই বিশাল এলাকা একজন নারী সফর করবে, কিন্তু পথে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। অর্থাৎ এতটাই নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, যা বাস্তবেই অর্জিত হয়েছিল। সুতরাং ইসলামের মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটিয়ে যেভাবে নারীদেরকে সম্মান এবং নিরাপত্তা মর্যাদা দেওয়া হয়েছে, এর ধারে কাছে দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যদি আপনি সত্যবাদী হন তাহলে এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। নারীবাদী আন্দোলনের ইতিহাস এবং মি টু মুভমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই পর্যায়ে আমরা পশ্চিমা বিশ্বের একজন বিখ্যাত দায়ী ওস্তাদ ড্যানিয়েল হাকিকাৎজু তার 3টি বিশ্লেষণ বা মন্তব্য যুক্ত করে নারীবাদের ইতিহাস আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। মি টু মুভমেন্ট সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমে যৌন নিপীড়ন এবং লাঞ্ছনা আছে, এই কথা সত্য, নিঃসন্দেহে সত্য, কিন্তু সেই মি টু মুভমেন্ট সেটা কি সত্যিই যৌন নিপীড়নের বিরুদ্ধে, নাকি সেই আন্দোলনের পেছনে আরও কোনো উদ্দেশ্য আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ট্র্যাডিশনাল মুসলিম সমাজে কি কখনো যৌন নিপীড়নের ঘটনা ঘটতো না? যদি ঘটতো তাহলে সেগুলোর সমাধান করা হতো কিভাবে? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই মি টু মুভমেন্টের সাথে অতীতের নারীবাদী আন্দোলনগুলোর সম্পর্কটা আসলে কী ধরনের? খুবই গুরুত্বপূর্ণ এই 3টি বিশ্লেষণ এবং 3টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে নারী পুরুষ উভয়ের ভূমিকার কথাই আসবে, উভয়ের মানসিকতার কথাই আসবে। যৌন বিপ্লবের ইতিহাস এবং সমাজে অশ্লীলতার প্রসারের বিষয়গুলোও আসবে। আরও আসবে যে একজন মানুষ অশ্লীলতার সামনে উন্মুক্ত হলে কেন, কিসের ভয়ে নিজেকে সংযম করবে। একজন পুরুষের সামনে উত্তেজক পোশাক পরে কোনো নারী যদি হেঁটে যায়, এর পরেও কেন সে নিজেকে বিরত করবে এবং কেন সে সেই নারীকে দেখে ইভটিজিং করবে না বা ক্যাটকলিং করবে না। এইসব বিষয়গুলো নিয়ে দেখা যায় যে অনলাইনে কিংবা অফলাইনে নারী পুরুষদের মধ্যে নানা রকমের তর্ক বিতর্ক এবং আলোচনা চলতে থাকে। কেউ কেউ পুরো দায়টাই চাপিয়ে দেন নারীর উপরে, আবার কেউ এর পুরোটাই চাপিয়ে দেন পুরুষের উপরে। কিন্তু এখানে যে দুই পক্ষ থেকেই কিছু করণীয় বিষয় আছে সেটা খুব অল্প মানুষই স্বীকার করেন। আসলে এইসব বিতর্ক হচ্ছে মূলত মূল সমস্যার উপসর্গ, আর মূল বিষয়টা হচ্ছে কে কোন ধরনের আদর্শে বিশ্বাস করছে সেটা। কারণ আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে পোশাক নিয়ে বিতর্কের কোনো সুযোগ আপনার নেই। নারী এবং পুরুষ কার পোশাক কী ধরনের হবে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন তার আসমানি বিধানের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নারীদেরকে সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। এছাড়া পুরুষদের জন্যও আছে নির্ধারিত সতরের বিধান। কাজেই নারী পুরুষ উভয়কে সেটা মেনে চলতে হবে, নিজেদের শরীর ঢেকে রাখতে হবে। নারী পুরুষ উভয়কে নিজের দৃষ্টি সংযত রাখতে হবে, নজরের হেফাজত করতে হবে। এই কাঠামোর বাইরে গিয়ে যদি কেউ সেকুলার লিবারেল আদর্শের ভিত্তিতে কথা বলা শুরু করে তাহলে তাদের কথা এবং বিতর্ক কোনোদিনই শেষ হবে না এবং সমস্যার সমাধান কখনোই আসবে না। প্রত্যেকেই অন্য পক্ষের উপরে দায় চাপাতে থাকবে। সুতরাং এই ভূমিকার পরে এবারে চলুন সেই 3টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন ছিল যে সেই মুভমেন্ট এটা কি আসলেই যৌন নিপীড়নের বিরুদ্ধে, নাকি এখানে অন্য কোনো এজেন্ডা আছে? প্রথমত অনলাইন কেন্দ্রিক হলেও সেই আন্দোলন বেশ শক্তিশালী হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। সেই আন্দোলনকে কেন্দ্র করে যেটা দেখা যায় সেটা হচ্ছে নারীবাদীরা তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমাজের বাকি মানুষদের মধ্যে ঢুকিয়ে দেয় বা অনুপ্রবেশ করায়। এরকম একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে পুরুষ বিদ্বেষী দৃষ্টিভঙ্গি। পুরুষ মানেই খারাপ, পুরুষ মানেই ধর্ষক, নিপীড়ক, পটেনশিয়াল রেপিস্ট ইত্যাদি। এভাবে পুরুষ বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নারীবাদীরা তাদের নিজস্ব বিভিন্ন এজেন্ডার পক্ষে কৌশলে মানুষের সমর্থন আদায় করতে থাকে। তারা এমন একটি লেভেলের পুরুষ বিদ্বেষ তৈরি করতে চায় যখন কোনো একজন স্ত্রী তার স্বামীকে ভরসা করবে না, কোনো বোন তার ভাইকে ভরসা করবে না, কোনো মেয়ে তার পিতাকে ভরসা করবে না। এক কথায় কোনো নারীর জন্য তার উপরে
যেন কোনো কর্তৃত্বশীল পুরুষ না থাকে, এই লেভেলে তারা পুরুষ বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়। আর এভাবে ফেমিনিস্টরা ট্রেডিশনাল ফ্যামিলি স্ট্রাকচারকে ছিন্ন ভিন্ন করে দিতে চায়। এর মাধ্যমে তারা তাদের সেই কল্পিত ইউটোপিয়ান সমাজ গঠন করতে চায়, যেখানে কোনো পরিবার থাকবে না, মানুষ হবে রোবটের মতো এবং তারা হবে গ্লোবাল ডোমিনেন্ট সিস্টেমের এক একজন দাস। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ট্র্যাডিশনাল মুসলিম সমাজে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটত, আগে কিংবা পরে, যদিও বা বর্তমানের মতো এত বেশি সংখ্যায় এটা কখনোই ছিল না। বর্তমানে বিভিন্ন ঘটনায় টিজিং থেকে শুরু করে যৌন নিপীড়ন এতটা বৃদ্ধি পেয়েছে, এর অনেক কারণ আছে যার কিছু আগেই উল্লেখ করা হয়েছে। অন্যতম কারণ হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তীতে পৃথিবীতে নগরায়নের প্রভাব। মানুষ আগে যেভাবে বৃহত্তর পরিবারে এবং আত্মীয় স্বজন গোষ্ঠীর মাঝখানে বসবাস করত, একই এলাকায় বা গ্রামে সবাই সবাইকে চিনত, সামাজিক বন্ধন দৃঢ় ছিল, এটা আর আগের মতো নেই। পাশাপাশি অন্যান্য প্রভাব সেগুলো হচ্ছে অশ্লীলতা, যৌনতা এবং টিভি, ইন্টারনেটের মাধ্যমে এগুলোর ব্যাপক বিস্তার। কিন্তু এখানে ওই সকল কারণগুলো উল্লেখ করাই শুধুমাত্র প্রাসঙ্গিক হবে যেই কারণগুলো নারীবাদ সৃষ্টি করেছে, ফলে নারীরা সেই সব কারণের ভিকটিমে পরিণত হচ্ছে। নারীদের নির্যাতিত হওয়ার পেছনে নারীবাদের দায় আছে। এটা কিভাবে হতে পারে? 1 নম্বর, নারীবাদ বৃহত্তর পরিবার কাঠামো ধ্বংস করে। 2 নম্বর, নারীবাদ পরিবারের নারীদের ব্যাপারে পুরুষদের আত্মসম্মান বা গায়রত বা ঘৃণা অর্থাৎ প্রোটেক্টিভ জেলাসিকে ধ্বংস করে দেয়। আর এইগুলোকে তারা বলে এটা হচ্ছে মেল শভিনিজম বা টক্সিক ম্যাসকুলিনিটি। এভাবে নারীদের উপরে থাকা সামাজিক সুরক্ষা বলয়কে ধ্বংস করে দেয় নারীবাদ। তৃতীয়ত, নারীবাদ নারীদেরকে উৎসাহিত করে পরিবারের পুরুষদের আনুগত্য না করতে। যেমন পিতা, ভাই কিংবা স্বামী কোনো বিষয়ে নিষেধ করলেও সেটার পরোয়া না করে তারা মেয়েদেরকে উৎসাহিত করে বাইরে ঘুরে বেড়াতে, হোক সেটা শিক্ষার উদ্দেশ্যে কিংবা কাজের উদ্দেশ্যে। এর পাশাপাশি আছে অন্যান্য মডার্নিস্ট আইডিওলজি, যেমন ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফস্টাইল, কথিত ব্যক্তি স্বাধীনতা বা ফ্রিডমের প্রভাব। সুতরাং এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে নারীবাদ তার বিভিন্ন কথিত থিওরি, মতাদর্শ এবং বক্তব্যের মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কাঠামো এবং নারীর উপরে থাকা পুরুষের সুরক্ষা বলয় ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নারীদেরকে উন্মুক্ত করে দিয়েছে নিয়ন্ত্রণহীন যৌন নিপীড়নের সামনে। আবার এই নারীরাই যখন তাদের নির্যাতনের অভিজ্ঞতা অনলাইনে কিংবা মিটু মুভমেন্টের মাধ্যমে শেয়ার করছে, তখন তারা বলছে এই নির্যাতনের দায় পুরুষদের, এটা পুরুষদের ব্যর্থতা, পুরুষরাই খারাপ। পুরুষরা কেন নারীদের নিরাপত্তা দিতে পারছে না? কেন পুরুষরা নারীদেরকে অবজেক্টিফাই করছে? কেন নারীকে যৌনতার দৃষ্টিকোণ থেকে দেখছে? এইসব কথা শুনে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে নারীর যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়গুলো নিয়ে নারীবাদ বুঝি খুবই সচেতন। যেমন বাহ্যিকভাবে দেখা যায় যৌন সহিংসতার শিকার হওয়া বিভিন্ন নারীদেরকে তারা বিভিন্ন ধরনের সহায়তা দেয় বিভিন্ন নারীবাদী সংস্থার পক্ষ থেকে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাহ্যিকভাবে এই সকল সহায়তা দিলেও এইসব নিপীড়নের যে মূল কারণ বা মূল উৎস, সেটাকে নারীবাদ কখনো দূর করতে চায় না। নারীবাদ সেই বিষয়গুলোকে সবসময় এড়িয়ে যায়, উপেক্ষা করে যায়, এবং এটাই বাস্তবতা এবং এটাই হচ্ছে একটি আশ্চর্য প্যারাডক্স। সাম্প্রতিক উদাহরণ হিসেবে কয়েক বছর আগে আমাদের দেশে ঘটে যাওয়া ইডেন কলেজের সেই কেলেঙ্কারির ঘটনা আমরা স্মরণ করতে পারি। সেই ঘটনাটি হচ্ছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পুরুষ নেতাকর্মীদের মাধ্যমে কলেজের ছাত্রীরা ব্যাপকভাবে যৌন নিপীড়নের শিকার হয়ে আসছিল। ওই রাজনৈতিক দলের মহিলা নেত্রীরাই বিভিন্ন ছাত্রীদেরকে পাঠিয়ে দিত ওই রাজনৈতিক দলের পুরুষ নেতাকর্মীদের কাছে, এবং এটাকে একটা সিস্টেমে পরিণত করেছিল সেই কলেজে। সারা দেশে যখন এই ঘটনা প্রকাশ হয়ে যায়, ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে, সকলে এর প্রতিবাদ করতে থাকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা লম্বা সময় পর্যন্ত কোনো ধরনের নারীবাদী সংগঠন থেকে কোনো ধরনের প্রতিবাদ আসেনি। দীর্ঘ সময় পর্যন্ত তাদের মধ্যে একটি আশ্চর্য নীরবতা দেখা যায়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর একরকম বাধ্য হয়েই তারা কিছু দায়সারা বিবৃতি প্রদান করে, এবং সেই বিবৃতি সেগুলোও ছিল ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা। দেশি নারীবাদের যারা শীর্ষ পর্যায়ের তাদের একজন বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন তার সার কথা হচ্ছে এরকম যে এই মেয়েরা তো ঘর থেকে বের হয়ে এসেছে, ঘর থেকে বের হয়ে এসে তারা এখন হোস্টেলে থাকছে, পড়ালেখা করছে, স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াতে পারছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যদি এইসব ঘটনা ঘটেই যায়, তাহলে মেয়েদের উচিত সেটাকে মেনে নেওয়া, যেন বা এটা সেই যুদ্ধের সময়ে ঘটে যাওয়া প্রাসঙ্গিক ক্ষতি বা কোলাটেরাল ড্যামেজের মতো কোনো একটা বিষয়।
সেই নারী নেত্রী যে কথা বলেছেন তার সার কথা হচ্ছে, যদি আমরা এখন এগুলো সমালোচনা করতে শুরু করি তাহলে তো এখন মেয়েরা যেভাবে বাইরে এসে পড়াশোনা করছে, ঘুরে বেড়াচ্ছে, এটা আর করতে পারবে না। তিনি এক্স্যাক্টলি যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে যে এর মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী এবং নারী বিদ্বেষী শক্তিগুলোকে নারী শিক্ষা, নারী অগ্রযাত্রা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়া হলো। সুতরাং আরও একবার সেই যৌন নিপীড়নের বিরুদ্ধে কিংবা যারা সেই যৌন নিপীড়ন করছে, সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে, সেই মূল উৎসগুলোকে দূর করা, সেগুলোর বিরুদ্ধে বিবৃতি দেওয়া নয়, বরং তিনি বলছেন কি, এর মাধ্যমে নাকি মুক্তিযুদ্ধ বিরোধী এবং নারী বিদ্বেষী শক্তিগুলোকে নারী শিক্ষা এবং নারী অগ্রযাত্রা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়া হলো। সবশেষে তৃতীয় প্রশ্নটির উত্তর, অতীতের নারীবাদী আন্দোলনের সাথে বর্তমানের সেই মিটু মুভমেন্ট এর লক্ষ্য বা টার্গেটের মিলটা কোথায়? মিলটা হচ্ছে এখানে যে নারীর বিরুদ্ধে আবেগ ব্যবহার করে পুরুষকে ব্যবহার করা যায়, পুরুষকে উত্তেজিত করা যায়। যুগে যুগে ইতিহাস থেকে আমরা এটাই দেখতে পাই যে নারীর জন্য পুরুষেরা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। এমনকি এক দেশ আরেক দেশের উপরে হামলা করেছে নারীর সম্মান সম্ভ্রম রক্ষার জন্য। নারীরা কখনো সেই সব যুদ্ধে অংশগ্রহণ করেনি। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা এবং পশ্চিমা শক্তি যখন হামলা করে, সেখানেও তারা বলে আমরা এসেছি নারীদেরকে মুক্ত করতে, নারী স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে। তাদের বাহিনীতে কিছু নারী থাকলেও অধিকাংশ যুদ্ধ পুরুষদেরকেই করতে হয়। আর যে সকল নারী তাদের বাহিনীতে থাকে তারা আবার তাদের বাহিনীতে থাকা পুরুষ সদস্যদের মাধ্যমেই ব্যাপকভাবে যৌন নিপীড়নের শিকার হয়, যেটা একটি ওপেন সিক্রেট। সুতরাং অতীতের নারীবাদী আন্দোলনের সাথে বর্তমানের মিটু মুভমেন্টের একটি মৌলিক মিল হচ্ছে এইসব যৌন নিপীড়নের ঘটনাকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হচ্ছে। উদাহরণ হিসেবে প্রথম তরঙ্গের নারীবাদের একটি ঘটনা এবং এরপর রিসেন্ট পাস্ট বা নিকট অতীতের আরেকটি ঘটনা উল্লেখ করে আমরা এই অংশের আলোচনা শেষ করছি। 19 শতকের শেষ দিকে অর্থাৎ 1890 এবং 1900 সালের শুরুর দিকে নারীবাদী নেতৃবৃন্দের অনেকেই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদেরকে খেপিয়ে তোলা, একজোট করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা করেছিলেন, নারীবাদী মুভমেন্ট করেছিলেন, যার মূল কথা হচ্ছে তারা বলতেন কৃষ্ণাঙ্গ পুরুষরা, ব্ল্যাকম্যান বা নিগ্রোরা নাকি হোয়াইট উইমেন বা শ্বেতাঙ্গ নারীদেরকে নির্বিচারে ধর্ষণ করছে বিভিন্ন জায়গায়। কৃষ্ণাঙ্গ নারীবাদী অ্যাঞ্জেলা ডেভিস তার বইতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন যে এটা ছিল একটি মিথ বা শুধুই গুজব। রেবেকা ফেল্টন নামের একজন শ্বেতাঙ্গ নারীবাদী, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সিনেটর ছিলেন, তিনি এই প্রোপাগান্ডা ছড়ানোতে অনেক সহায়তা করেছেন এবং তিনি একবার ঘোষণা দিয়ে বললেন যে যদি এই ধরনের পাপকর্ম থামানোর জন্য ধর্ম যথেষ্ট শক্তিশালী না হয়, যদি চার্চ থেকে এসবের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করা না হয় কিংবা কোর্ট থেকে জাস্টিস প্রতিষ্ঠিত না হয়, দোষী ব্যক্তির উপরে যদি শাস্তি কার্যকর না হয়, যদি নিরীহ নিষ্পাপদেরকে রক্ষা করার জন্য পুরুষদের মধ্যে যথেষ্ট পুরুষত্ব না থাকে, তারা যদি নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সম্ভ্রম রক্ষা করার জন্য যথেষ্ট না হয়, তাহলে আমি বলবো যে প্রয়োজনে এইরকম মানুষরূপী পশুদেরকে লিঞ্চিং করে বা গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে। প্রয়োজনে প্রতি সপ্তাহে 1000 ব্ল্যাক ম্যানকে লিঞ্চিং বা গণপিটুনি দিয়ে বিনা বিচারে হত্যা করতে হবে। এটা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শ্বেতাঙ্গ নারী সিনেটর। লক্ষ্য করুন, তিনি বলেছেন ধর্ম যথেষ্ট নয়, ধর্ম শাসন যথেষ্ট নয়, প্রচলিত বিচার ব্যবস্থাও যথেষ্ট নয়, কাজেই তাদেরকে কি করতে হবে? তাদেরকে বিনা বিচারে গণপিটুনি দিয়ে কালোদেরকে পাইকারিভাবে হত্যা করতে হবে। একজন শ্বেতাঙ্গ নারীর বিনিময়ে প্রয়োজনে 1000 কৃষ্ণাঙ্গ পুরুষকে পাইকারিভাবে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে। এবং এটাই ছিল সেই আধুনিক নারীবাদের যারা বুদ্ধিভিত্তিক চিন্তার নেতৃত্বে ছিলেন তাদের একজনের কথা। তাদের সাথে বর্তমানের মিটু মুভমেন্টের মিলটা কোথায়? বর্তমানের মিটু মুভমেন্টের মিল হচ্ছে যে তারাও অতীতের সেই নারীবাদী নেত্রীদের মতো নির্দিষ্ট ব্যক্তিকে শাস্তি দিয়ে ক্ষান্ত হতে চায় না। নির্দিষ্ট রেস বা বর্ণকে টার্গেট করেও তারা ক্ষান্ত নয়, বরং তারা টার্গেট করেছে পুরো পুরুষ জাতিকে বা সমগ্র জেন্ডারকেই তারা টার্গেট করেছে এবং তারা বলছে অল ম্যান আর ট্র্যাশ। এই প্রসঙ্গে উল্লেখ্য সাম্প্রতিক একটি উদাহরণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে যখন রিফিউজিরা ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে যাচ্ছিলেন, তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে দেওয়া হলো যে এই সকল রিফিউজিরা, ইরাক, সিরিয়া কিংবা লিবিয়া থেকে আসা শরণার্থীরা, তারা নাকি রাস্তায় ইউরোপিয়ান মহিলাদেরকে ধর্ষণ করছে। এইসব রিফিউজিরা তারা সবাই নাকি রেপিস্ট। জার্মানি আর হল্যান্ডের রাস্তায় একদল সিরিয়ান রিফিউজি নাকি নির্বিচারে ইউরোপিয়ান মেয়েদের উপরে হামলে পড়েছে। এই গুজব ছড়িয়ে দেওয়ার পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে বিরাট হইচই শুরু হয়ে গেল।
যদিও একসময় জানা গেল যে এর পুরোটাই ছিল বানোয়াট এবং গুজব, কিন্তু যতক্ষণে এই প্রচারণা ছড়িয়ে গেছে ততক্ষণে এর মূল উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। ইউরোপের লোকজন খেপে গেছে, রিফিউজিদের বিরুদ্ধে তাদেরকে একজোট করা গেছে এবং তারা কিছুতে এই মুসলিমদেরকে তাদের দেশে আশ্রয় দিতে আর রাজি নয়। এবং এই সুযোগে ধূর্ত রাজনীতিবিদরা সেই সকল শরণার্থীদের বিরুদ্ধে যে সকল আইন পাশ করার ছিল সেগুলো ঠিকই পাশ করে নিল। একই ধরনের নারীবাদী কৌশল এবং বয়ান এর আগেও ব্যবহার করা হয়েছে বিভিন্ন নেটিভ আমেরিকান এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের বিরুদ্ধে। এভাবে নারী স্বাধীনতা এবং নারী মুক্তি আন্দোলনের একটি অনিবার্য ফলাফল হিসেবে বর্তমানে নারীদের মধ্যে পথভ্রষ্ট আচরণ, নির্লজ্জতা, লাম্পট্য এবং লাগামহীন যৌনতা সয়লাভ হয়ে গেছে। এটা খুব বেশি দিন আগের কথা নয় যখন মুসলিম দেশগুলোতে কোনো মেয়েকে উপদেশ দেওয়া হতো যে তুমি বাড়ির সীমানার মধ্যেই থাকবে, বাড়ির বাইরে যাবে না, কিংবা তাকে শরীয়তসম্মত পর্দা করার উপদেশ দেওয়া হতো, অথবা বলা হতো সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসবে। তখন মেয়েরা খুশি হয়ে সেই সব কথা মেনে নিত এবং জবাবে বলতো জি আব্বাজান, জি ভাইজান, জি নানাজান, জি দাদাজান। তাদের প্রতিক্রিয়া ছিল এতটুকুই। পরিবারের পুরুষ সদস্যদের কথা তারা মানত, আনুগত্য করত এবং বাড়ির বাইরে গেলে পরিপূর্ণ পর্দা করে বাইরে যেত, কারণ তারা সহজেই বুঝতে পারত এই বিষয়গুলো শুধুমাত্র তাদের একক ব্যক্তিসত্তার সম্মানের বিষয় নয়, বরং তাদের পরিবার, তাদের পরিবারের পুরুষ অভিভাবক, পিতা, ভাই, চাচা এবং পুরো বংশের সম্মান এবং মর্যাদার বিষয়। পরিবারের পুরুষ সদস্যরা তাদেরকে সুরক্ষা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, কাজেই মেয়েদেরও উচিত তাদের নিজেদের চারিত্রিক পবিত্রতা এবং সতীত্বতা রক্ষা করা এবং এভাবে সম্পূর্ণ বংশের সুনাম এবং মর্যাদা রক্ষা করা। এছাড়া সেই সময় মানুষের সামাজিক বন্ধন ছিল ঘনিষ্ঠ। সমাজের সবাই সবাইকে চিনত, একজন আরেকজনের ভালো মন্দ বিষয়ে খোঁজখবর রাখত। এ কারণে চাইলেই কোনো মেয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে যার সাথে খুশি ঘুরে বেড়াতে পারত না, কিংবা অশালীন পোশাকে বেপরদা হয়ে অথবা রাস্তায় দাঁড়িয়ে কোনো অচেনা যুবকের সাথে গল্পগুজবে মেতে উঠতে পারত না। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে যেত, পৌঁছে যেত তার পরিবারের কাছে। ফলে সেই অবাধ্য মেয়েটিকেও এর ফলাফল ভোগ করতে হতো। একটি ফলাফল হচ্ছে যে ভালো, সম্ভ্রান্ত, উচ্চ নৈতিকতা সম্পন্ন এবং ইসলামী আদব আখলাক সমৃদ্ধ পরিবারের কাছ থেকে কখনোই ওই মেয়েটির জন্য আর বিয়ের প্রস্তাব আসতো না। কিন্তু এরপর ধীরে ধীরে পরিস্থিতি বদলে গেল। একদিকে চলে আসলো স্যাটেলাইট টেলিভিশন এবং এর প্রভাব কাটতে না কাটতেই চলে এলো স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া। এর সাথে চতুর্দিক থেকে ঘিরে ধরল পশ্চিমা মদতপুষ্ট সেই এনজিওগুলো এবং তাদের ছড়িয়ে দেওয়া নারীবাদী প্রচারণা। তারা মেয়েদেরকে শেখাতে লাগলো পরিবারের পুরুষদের উপরে তোমাদের নির্ভরশীল থাকার দরকার নেই, পুরুষের দেওয়া নিরাপত্তার তোমার প্রয়োজন নেই, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজেকে স্বাধীন, স্বনির্ভর, ক্ষমতাবান নারী হিসেবে প্রতিষ্ঠিত করো। এই ধরনের প্রচারণা দিয়ে ধীরে ধীরে মেয়েদের চারপাশে যে সামাজিক সুরক্ষা বলয় ছিল সেগুলোকে ধীরে ধীরে বিলুপ্ত করে দিতে লাগলো। এই অবস্থায় বর্তমানে যদি কোনো মেয়েকে বলা হয় যে তোমার উচিত শালীন পোশাক পরা, তোমার উচিত পর্দা করা, তাহলে সেই মেয়ে মুখের উপরে জবাব দিয়ে বলবে যে আপনি একজন নারী বিদ্বেষী, আপনি একজন মিসোজেনিস্ট, সেক্সিস্ট, আপনার দৃষ্টি খারাপ, আপনার মনের মানসিকতা খারাপ, আপনি একজন পোটেনশিয়াল ধর্ষক, এই ধরনের নানা রকমের কথা। আপনি সব জায়গায় পুরুষত্ব ফলাতে যাচ্ছেন, টক্সিক ম্যাসকুলিনিটি প্রয়োগ করতে যাচ্ছেন ইত্যাদি। বর্তমানে যদি কোনো মেয়েকে মাথায় ওড়না দিয়ে চলতে বলা হয় তাহলে তারা জবাব দিয়ে বলবে যে আমি ওড়না দিব না কি দেব, আমি কোন ধরনের পোশাক পরব সেটা তুমি বলার কে, একজন নারী কিভাবে চলবে সেই বিষয়ে পুরুষ বলার কে। উদাহরণস্বরূপ আমাদের দেশের একটি ঘটনা স্মরণ করা যেতে পারে। পাঠ্যপুস্তকে অক্ষরের সাথে যে বিভিন্ন শব্দ বা বাক্য শেখানো হয় সেখানে একটি কথা ছিল এরকম, ওতে ওড়না। সেখানে ছোট বাচ্চাদের খেলাধুলার পোশাক দেওয়া হয়েছিল, মেয়েদের জামা ছিল, জামার উপরে ওড়না ছিল। এবং এখানে কেন ওতে ওড়না শেখানো হচ্ছে এবং মেয়েদের জামাতে ওড়নার ছবি রাখা হয়েছে, এটা নিয়ে আমাদের দেশের সুশীল কালচারাল জমিদাররা বিরাট হইচই করা শুরু করলো। এই অবস্থায় যখন একই নারীরা সমাজের বকে যাওয়া কিংবা বিকৃত রুচির পুরুষদের আক্রমণের শিকার হয়, তখন তারাই আবার প্রত্যাশা করে অন্য পুরুষেরা তাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে। একদিকে তারা অশালীনভাবে চলাফেরা করবে, আবার চাইবে অশালীন আচরণের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই ক্ষতিকর প্রভাব যেন তাদেরকে ফেস করতে না হয়। কিন্তু বিষয়টি তো এতটা একপাক্ষিক হতে পারে না। অতীতে মুসলিম সমাজে যে সামাজিক বন্ধন ছিল, নারীদের প্রতি পুরুষদের যে ঘৃণা বা গায়রত ছিল, সেটা কখনো একপাক্ষিক বা নিঃশর্ত ছিল না। কোনো নারী যদি পরিবারের পুরুষদের কাছ থেকে সুরক্ষা এবং ভরণ পোষণ চায় তাহলে তাকে সেই পুরুষের কর্তৃত্ব মেনে চলতে হবে, আনুগত্য করতে হবে। এবং ঠিক এই জায়গাতেই বর্তমানে নারীবাদের আপত্তি। তারা কিছুতেই স্বামীর আনুগত্য করতে চায় না, পরিবারের পুরুষ অভিভাবক, পিতা কিংবা ভাইয়ের আনুগত্য করতে চায় না।
স্বামী স্ত্রী সম্পর্কে তারা সর্বোচ্চ এতটুকু বলতে রাজি যে এটা হচ্ছে একটা পার্টনারশিপ কিংবা 50-50 রিলেশন, যেটাকে একটা সুন্দর প্রলেপ দিয়ে তারা ধূর্ততার সাথে বলে এটা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক। পারস্পরিক দয়া, মায়া এবং ভালোবাসার উপরেই এই সম্পর্ক প্রতিষ্ঠিত। কিন্তু দিন শেষে স্বামী স্ত্রীর মধ্যে এমন বহু বিষয় থাকে, সংসারে এমন বহু বিষয় থাকে যেখানে মতপার্থক্য স্বাভাবিক, এবং দিন শেষে যে কাউকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। কাজেই সব কিছুতেই 50-50 দিয়ে সব কিছু চালানো যায় না। এই দুইজনের মধ্যেও পরিবারের ক্ষেত্রে অবশ্যই একজনকে কর্তৃত্বের স্থানে আসতেই হয়, এবং এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। এই জন্যে আল্লাহ তাআলা পুরুষকে করেছেন নারীর উপরে দায়িত্বশীল, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। কাজেই সমাধান হচ্ছে বর্তমানে পুরুষদের উচিত তাদের মধ্যে থাকা নারীদের প্রতি যে রক্ষণাত্মক ঈর্ষাবোধ বা গায়রোধ সেটাকে অনুশীলন করা, এবং নারীদেরও উচিত পুরুষের প্রতি তাদের যে আনুগত্যের সম্পর্ক সেটাকেও প্রতিষ্ঠিত করা। সুতরাং বিষয়টি হচ্ছে দ্বিপাক্ষিক। একজন নারী যখন ইসলামে দেওয়া নারীত্বের সংজ্ঞায় চলে আসবে, তখন সে ইসলামে দেওয়া পুরুষত্বের সংজ্ঞা অনুসারে ইসলামের সুরক্ষা পাবে, সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা লাভ করতে পারবে। আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে নারী আনুগত্য করবে তার স্বামী এবং পরিবারের অন্যান্য পুরুষ অভিভাবক, পিতা এবং ভাইকে। পুরুষ অভিভাবকের প্রতি নারীর এই আনুগত্য, বলাই বাহুল্য, এই আনুগত্য নিঃশর্ত নয়, বরং সকল আনুগত্যের শর্তই হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। সুতরাং নিষিদ্ধ হারাম কাজে কিংবা গুনাহের কাজে বা ক্ষতিকর কাজে কোনো আনুগত্য নেই, আনুগত্য কেবল বৈধ কাজে। এভাবেই নারীরা পুরুষের কাছ থেকে নিরাপত্তা, মর্যাদা এবং সম্মান লাভ করতে পারে এবং সমস্ত ধরনের নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তির পথ পেতে পারে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015